नहीं नहीं जा रहा हूँ। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, আজকে আপনি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, কি কথা হলো? দেখুন, বিগত 50 বছরে কার্যত পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে। পশ্চিমবঙ্গ এখন পরিযায়ীদের রাজ্য হয়ে গেছে, পরিযায়ী হয়ে সবাই বাইরে চলে যাচ্ছে। পার ক্যাপিটা ইনকাম আজকে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরির কথা বলেছেন, সোনার বাংলা আমরা তৈরি করব। আমাদের স্বপ্ন আছে এবং স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নির্দিষ্ট কর্মসূচি আছে, প্ল্যান আছে। নির্মলাজি পশ্চিমবঙ্গ এই অর্থনৈতিক অবস্থা থেকে কি করে তার উত্তরণের পথ দেখাতে পারেন সে সম্পর্কে তিনি অভিহিত আছেন এবং তিনি বিশ্বাস করেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। বাংলার শ্রীহীন অবস্থা থেকে রাজ্যকে বার করে আনা সম্ভব। তার জন্য যা করবার তিনি সেটা করবেন এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, গৃহমন্ত্রী সবাই মিলে আমরা পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে নিঃসন্দেহে আমরা অন্য জায়গায় পৌঁছে দিতে পারব। नेकी की राहों पे तू चल, रब्बा रहेगा तेरे संग। वो तो है तेरे दिल में, हाँ तू क्यों बाहर उसे ढूंढता। नेकी की राहों पे तू चल, रब्बा रहेगा तेरे संग। জাতীয় নিরাপত্তার স্বার্থে আবারও বিরাট পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। কলকাতা বিমানবন্দরের ভিতর থেকে সরছে ঐতিহাসিক মসজিদ। মমতার মুসলিম তোষণকে দূরে সরিয়ে রাষ্ট্রহিতে কঠোর সিদ্ধান্ত এবার বিজেপি সরকারের। দেশের সুরক্ষার যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি আর নয়। নতুন সিদ্ধান্তে আরো কার্যকরী হতে চলেছে কলকাতা বিমানবন্দর। কিন্তু 30 বছরের সমস্যা কিভাবে 30 দিনের আগেই সমাধান করলো নতুন সরকার? তৃণমূল জমানার কোন গাফিলতির ফল ভুগছিল এতদিন কলকাতা বিমানবন্দর? এই অতি সংবেদনশীল মসজিদ সরাতে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখুন। জাতীয় নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনের সুরক্ষার চেয়ে বড় কোনো ভোট ব্যাংক আর হতেই পারে না। ক্ষমতায় এসেই তা কাজে করে দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 30 বছর ধরে যে জটিল জট কাটাতে পারেনি কোনই সরকার, বাংলায় বিজেপি আসতেই সেই পাহাড় প্রমাণ সমস্যার সমাধান হয়ে গেল এক নিমেষেই। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের নিরাপত্তার স্বার্থে অপারেশনাল এলাকার ভেতরে থাকা 136 বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ অবশেষে স্থানান্তরিত হতে চলেছে। আর নবান্নের সবুজ সংকেত মিলতেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। ইতিহাস সাক্ষী আছে, বিগত 3 দশকে জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য এবং পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সকলে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে স্রেফ রাজনীতি করেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বারবার চিঠি দেওয়া সত্ত্বেও শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের ভোট হাতছাড়া হওয়ার ভয়ে পিসি ভাইপোর সরকার হাত গুটিয়ে বসেছিল। দেশের সম্মান এবং আন্তর্জাতিক বিমান চলাচলের সুরক্ষাকে তোষণের রাজনীতির নোংরা চাদরে মুড়ে রাখা হয়েছিল। কিন্তু শুভেন্দুজির সুশাসনে আজ স্পষ্ট বার্তা যে আইন এবং জাতীয় সুরক্ষার ঊর্ধ্বে কেউ নয়। আসুন বৈজ্ঞানিক ও কারিগরি সত্যটা এবার জেনে নেওয়া যাক, যা এতদিন তৃণমূল সরকার সাধারণ মানুষের থেকেই লুকিয়ে রেখেছিল। আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী যে কোনো সচল রানওয়ে থেকে যে কোনো স্থায়ী কাঠামোর ন্যূনতম দূরত্ব অন্তত 240 মিটার হওয়া বাধ্যতামূলক। কিন্তু এই মসজিদটি বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে এবং সীমানা প্রাচীরের মাত্র 150 মিটারের ভেতরে অবস্থিত ছিল, যার কারণে রানওয়ের কাছাকাছি বিমান নামার পথ বা অ্যাপ্রোচ পথ বিপজ্জনকভাবে সরাতে হয়েছিল। কিন্তু এর ফলে কি মারাত্মক ক্ষতি হচ্ছিল বাংলার?
বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের দৈর্ঘ্য কমে যাওয়ায় এয়ারবাস A320 বা বোয়িং 737 এর মতন ছোট বিমান নামতে পারলেও বোয়িং 787 বা এয়ারবাস A330 এর মতন বড় বড় আন্তর্জাতিক দূরপাল্লার বিমান কলকাতায় নামতেই পারছিল না। ভাবুন যে বাংলার বুকে আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনকে কতটা পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে সবথেকে বড় ভয়ের ব্যাপার হলো শীতকালে যখন অতিরিক্ত কুয়াশার কারণে প্রধান রানওয়ে বন্ধ থাকে, তখন এই মসজিদের অবস্থানের জন্য সেকেন্ডারি রানওয়েতে আধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS লাগানোই যাচ্ছিল না, যা হাজার হাজার যাত্রীর জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলে দিচ্ছিল। এই চরম বিপদ থেকে বাংলাকে মুক্ত করতে ছক ভাঙলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার জেলা প্রশাসন এবং ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা যৌথভাবে রানওয়ের ভেতরের ওই মসজিদ এলাকা পরিদর্শন করেন। আর তার 24 ঘন্টার মধ্যেই উত্তর 24 পরগনার জেলা শাসক কার্যালয়ে মসজিদ কমিটির প্রতিনিধিদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে স্থানান্তর প্রক্রিয়ায় শিলমোহর দেওয়া হয়েছে। যখনই 136 বছরের পুরনো মসজিদ তৈরি হয়েছিল তখন চারপাশ জনশূন্য ছিল। পরে বিমানবন্দর সম্প্রসারণের ফলে এটি ভেতরে চলে আসে। আজ দেশের স্বার্থে, রাজ্যের অগ্রগতির স্বার্থে এই স্থানান্তর যে কতটা জরুরি তা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক এক বাক্যেই স্বীকার করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো স্পষ্টই করে দিয়েছেন যে যাত্রীদের নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তায় শেষ কথা। তোষণের অন্ধকার কাটিয়ে মোদী শুভেন্দুর ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে কলকাতা বিমানবন্দর এবার প্রকৃত অর্থেই বিশ্বমানের হয়ে উঠতে চলেছে। কোনো বাধা, কোনো নোংরা রাজনীতি আর বাংলার উন্নয়নকে আটকে রাখতে আর পারবে না। ফলতাবাসীকে সবাইকে অভিনন্দন। এই জয় ফলতাবাসীর জয়, আসিমনগরের মা বোনেদের জয়। যারা ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতেই উৎসবে মেতে উঠল বিজেপি শিবির। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয় নবনির্বাচিত বিধায়ককে। ঢাক, আবির ও স্লোগানে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয় গোটা এলাকা জুড়ে। 22 রাউন্ড গণনা শেষে বিপুল ব্যবধানে জয়লাভ করেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তিনি মোট 1,49,666 ভোট পেয়ে 1,09,021 ভোটে জয় নিশ্চিত করেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। তিনি পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা পেয়েছেন 10,084 ভোট। চতুর্থ স্থানে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন 7,783 ভোট। জয়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে দেবাংশু পান্ডা বলেন, এটি সাধারণ মানুষের জয়। পাশাপাশি তিনি জানিয়েছেন ফলতা এলাকার নদীবাঁধ ভাঙন, পানীয় জলের সংকট এবং যাতায়াত সমস্যার সমাধানে কাজ করার আশ্বাসও দেন তিনি। আমরা জয়লাভ করেছি। ফলতাবাসীকে সবাইকে অভিনন্দন। এই জয় ফলতাবাসীর জয়, আসিমনগরের মা বোনেদের জয়, যারা রাস্তায় নেমেছিলেন এবং এই প্রতিবাদ করেছিলেন, সবাই জয়। এবং যেভাবে রাজ্যের সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের সবার প্রিয় সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে আমাদের এবং সাপোর্ট করেছেন, এই দুদিন এসে র্যালি করেছেন, শোভাযাত্রা করেছেন এবং আমাদের রাজ্যের যিনি দায়িত্বে রয়েছেন আমাদের রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী সহ আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এখানে পড়ে থেকে নির্বাচন পরিচালনা করেছেন, সঙ্গে 5 জন বিধায়ককে নিয়েছেন এবং আমাদের যারা রয়েছেন আমাদের জেলা সভানেত্রী সোমা ঘোষ, আমার দিদি, আমার ইলেকশন এজেন্ট এবং মাধু কুমার দিদি যেভাবে পড়ে রেখেছেন এবং ছেলেরা আমার ফলতায় যারা পার্টির ছেলেরা তারা সবাই মিলে যেভাবে ফলতাকে জেতানোর জন্য সাধারণ মানুষ যেভাবে সাপোর্ট করেছেন সবাইকে আমরা অভিনন্দন থাকলো। এই সাধারণ মানুষ যে সাপোর্ট করলো, এবার সাধারণ মানুষের জন্য ফলতার বিধায়ক হিসেবে আপনি কি করবেন? দেখুন, ফলতায় প্রবলেম রয়েছে, জলের সমস্যা রয়েছে, এসিজেটের সমস্যা রয়েছে,
ফলতায় নদী বাঁধের নিয়ে সমস্যা রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেটা ফলতায় গণতন্ত্র ছিল না আর সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত, সেইটা ফিরে এসেছে। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে, ভারতীয় জনতা পার্টির ওখানে বিধায়ক রয়েছে। সব এখন ফলতার মতোই চলবে। ফলতায় কারুর কথাই চলবে না। ফলতায় কারুর মানে চোখ রানে রাঙানিতে ফলতা ভয় পাবে না। ফলতায় মা বোনেদের উপর কোনো অত্যাচার হবে না, এটা আপনারা নিশ্চিত লিখে রাখুন। আর যারা এই অত্যাচার করবে বা যারা চোখ রাঙাবে তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ হবে। দিন ফলতাবাসী পেত যার ভয়, আজকে সেই পুষ্পা